তোমাদের অঙ্ক, তোমরা আমি যে অঙ্কটা বলি সেই অঙ্কটা একটু যাও। তোমরা দেখো তো অঙ্ক নাম্বার 3 কি তোমাদের সাথে মিলে কিনা। অঙ্ক নাম্বার 3, আমি একটু কোশ্চেনটা পড়তেছি। অঙ্ক নাম্বার 3 অথবা 5, 5 নাম্বারে তো মনে হয় পড়ছিলাম, তাই না? জি জি স্যার, স্যার, 5 5 নাম্বার নাম্বার থেকে শুরু পড়ছিলেন। করছিলেন। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বারটাই পড়ি। 5 নাম্বারটা যেটা পড়ছিলাম সেটা দেখো। এখন যদি কেউ একবারই শুনতে না পাও, তোমার একটা সমস্যা হবে ইনশাআল্লাহ। দেখো, feed a trend line by the method of least square to the following data. least square method অনুযায়ী নিম্নলিখিত তথ্যগুলোকে ট্রেন্ড লাইনে সাজাইতে বলছে। ইয়ার 2013 থেকে 2020 সাল পর্যন্ত সেল দেওয়া আছে 38 থেকে শুরু করে 95 পর্যন্ত। প্লট দা গিভেন ডাটা। যদি প্লট দা গিভেন ডাটা বলা হয় তাহলে বুঝবা গ্রাফ পেপার করতে বলছে। প্লট দা গিভেন ডাটা অন দা গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমাদের তথ্যগুলোকে সাজাইতে বলছে। এন্ড এস্টিমেটেড টু সেলস, আমরা মিউট করে রাখি, এমনি তো ডাবল শোনা যাচ্ছে। একটু মিউট করে রাখো, যাদের সাউন্ড নয়েজ আসে তারা একটু মিউট করে রাখো। আচ্ছা, প্লট দা গিভেন ডাটা অন দা গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমাদের তথ্যগুলোকে সাজাইতে বলছে। এন্ড এস্টিমেটেড সেল ফর দা ইয়ার 2013, 2013 সালের সেল বের করতে বলছে। এই অঙ্কে দুইটা জিনিস বাই করতে বলছে। চলেন তাহলে এখানে বছর যে দেওয়া আছে, বছরগুলো গুণে বলেন কয়টা বছর দেওয়া আছে। 2013 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত কয়টা বছর দেওয়া আছে? 8টা। 13, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পাইছেন সবাই? জি স্যার। আচ্ছা, 8টা দেয়া আছে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করলাম। পাঁচ নম্বর অঙ্কটা শুরু করলাম। হ্যাঁ, আমি যেভাবে ছক আঁকি তোমরা এরকম আমার মতো একটা ছক আঁকো। আর কলাম হবে কয়টা? কিছু বলছো, শুনি নাই। তার কলাম হইব কয়টা? কলাম হবে 6টা। 6টা কলাম হবে, 6টা। 1, 2, 3, 4, 5, 6টা কলাম। সারি আছে 8টা বলছে। এক, দুই, তিন, চার। কয়টা কলাম? আর সারি হবে যতটা বছর থাকবে তার থেকে 2টা বেশি। বছর আছে বলছো 8টা, তাহলে 2টা বেশি, 10টা হবে। কলাম হবে 6টা, সারি হবে বছর থেকে 2টা বেশি।
চলো উপরে লিখি টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু TREND ট্রেন্ড টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু বলো কত মান পাগল ছেলে। কত করে মাপ দিল তার মতন ইয়ার কে ব্র্যাকেটে এক্স ইয়ার গুলো দেওয়া আছে 2013 থেকে 2020 2013 2014 15 16 17 18 19 20 n সমান 8 এটা ছোট অক্ষরে লেখলেও হবে একটু মনোযোগ দিয়ে কইরো যারা প্রথম করতেছে এই চ্যাপ্টারটা যারা পড়বে করছো আর একবার আমার কাছে তারা তো রিভিশনে কিন্তু যারা করো নাই তারা একটু মনোযোগ দিয়ে কইরো বেশি অঙ্ক লাগবে না 3-4টা অঙ্ক করাবো এর মধ্যে থেকে কমন আসবে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তুমি কনফার্ম 2টা অঙ্ক পাইবা একটা বিতে পাইবা একটা সিতে পাইবা ইনশাল্লাহ দেখো মানে স্যার এটা 73 থেকে 80? হ্যাঁ 80 প্রত্যেক বছর 80 তুমি বিগত বছরের বোর্ড দেখো এমন কোন বছর খুঁজে পাইবা না যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে নাই আসবেই একদম আমি 3-4টা অঙ্ক করাবো ধরো 4টা অঙ্ক করাই 4টা অঙ্ক থেকে 2টা অঙ্ক কমন পাইবে ইনশাআল্লাহ আর এগুলো ঘুরাই টুরে যেমনে দাও তুমি পারবাই অঙ্ক 1 2 3 4 5 6 7 8 8টা সাল দেখে n এর মান 8 8টা সাল দেখে n এর মান 8 ইয়ার বছরকে বড় অক্ষরের x দ্বারা প্রকাশ করছি দেখো ইয়ার কে বড় অক্ষরের x দ্বারা প্রকাশ করছি আচ্ছা তারপরে আমরা এই অঙ্কে আছে সেলস সেলস কে ছোট হাতের y দ্বারা প্রকাশ করব সেলস কে ছোট হাতের y দ্বারা প্রকাশ করব খেয়াল করো বছরকে আমরা ক্যাপিটাল লেটারের x দ্বারা প্রকাশ করছি সেল কে আমরা স্মল লেটারের y দ্বারা প্রকাশ করছি এখন আমরা এখানে সেল গুলো লিখব প্রথমটা আছে হলো আজকে আমি চোখে টোকে কিছু দিই না 38 38, আচ্ছা একটু বলো তাহলে 38 40, 40 65, 65 72, 72 69, 69 60, 60 87, 87 95, 95 এই সব কয়টাকে যোগ করে ফেলো সামেশন y সবগুলোকে যোগ করে ফেলো 526 হয়। 526 যোগফল 526 x কে কিন্তু আমরা যোগফল করিনি বছরকে আমরা যোগফল করিনি যতটা বছর n সমান ততটা লিখছি আর y কে আমরা সমষ্টি করছি যোগফল করে 526 পাইছি আচ্ছা 526 এতটুকু আমাদের আনসার হইলো আশা করি তোমরা খেয়াল করো এখন যে অঙ্কটা করতেছি সেটা জোরের অঙ্ক এই চ্যাপ্টারে আমরা দুই ধরনের অঙ্ক পাবো একটা জোর একটা বেজোর এখন যেটা করতেছি সেটা জোরের কারণ এখানে বছর আছে 8টা বেজোরে কতটা হবে 7টা 9টা 13টা এরকম করে হবে 11টা এরকম করে হবে আচ্ছা এটা হইলো তারপরে ঘরটা আমরা কি লিখি সেটা খেয়াল করো ছোট অক্ষর x সমান বড় হাতের x মাইনাস বড় হাতের a ব্র্যাকেটে আটকায়া গুণন 2 গুণন 2
তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, স্মল লেটারের x সমান ক্যাপিটাল লেটারের x মাইনাস a গুণন 2। এটা আমাদের লেখা হইল। পরের ঘরটাকে আমরা লিখব x স্কয়ার, পরের ঘরটাকে আমরা লিখব x y। খেয়াল করো আমি স্মল লেটারে লিখছি। আর শেষের ঘরটাকে আমরা লিখব ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু, যেটাকে আমরা সংক্ষেপে লিখব YC, ট্রেন্ড ভ্যালু YC, বড় ছোট অক্ষরে YC, একটু বড় করে লিখি ঘরটা। ট্রেন্ড ভ্যালু ব্র্যাকেটে YC। তাহলে আমরা কিভাবে লিখলাম? এই লেখাগুলো পরিবর্তন হয় না, সব সময় ফিক্স থাকে। জোরের অঙ্ক একভাবে শিখবো, বেজোরের অঙ্ক একভাবে শিখবো। ইনশাআল্লাহ আজকে শেষ করে দিতে পারবো। এখান থেকে 14 নম্বর আজকের অঙ্ক করার পরে ইনশাআল্লাহ পাইবে তোমরা। এক্স গুলো লিখলাম, ওয়াইটাকে লিখলাম। স্যার জোর বেজোর যে বললেন এটা চিনবো কিভাবে স্যার, যে অঙ্কটা জোরের আছে? এন এর মান দেখে। গুলোকে গণবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, শালগুলোকে গণবা, মিউট করে রাখো। আমি বলি জোরের অঙ্ক বোঝার উপায় হলো শাল কয়টা আছে গণবা, একটা দুইটা তিনটা চারটা এরকম গনে এখানে দেখছি 13 থেকে 20 সাল পর্যন্ত 8টা শাল আছে। এই কারণে 8 সংখ্যাটা জোর। যদি এগুলা যোগ কইরা বেজোর কোন সংখ্যা পাইতাম 3 5 7 9 11 13 15, মানে এই শালগুলো যদি বইটা দেখি বেজোর সংখ্যা তাহলে বেজোরের অঙ্ক, আর যদি জোর সংখ্যা হয় জোরের অঙ্ক। বুঝাইতে পারছি আশা করি। এখন আমরা তোমাদের তো ছকের বাইরে জায়গা নেই, তোমরা ছকের নিচে লিখবা। পরীক্ষা হলো ছকের নিচে লিখবা। এখন আমি যেটা লিখতেছি সেটা এভাবে লিখবা, আর এ সমান, আর এ সমান, অবশ্যই মনে রেখো আমি জোরের অঙ্ক শেখাচ্ছি। বড় অক্ষরের ক্যাপিটাল লেটার এ সমান দাগ দিয়ে নিচে লিখছে 2। এখন যেহেতু জোরের অঙ্ক, এই মধ্যবর্তী দুইটা বছরকে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। মাঝখানে দুইটা বছর কোন কোন সাল হবে বলো তো? মাঝখানে দুইটা বছর কোন কোন সাল? 16 17 16 17 17। কারণ কেন? এই দুইটা বছরই মাঝখানে আছে। জোরের অঙ্কে অবশ্যই মাঝখানে দুইটা সাল থাকবে, যে কোনো দুইটা সাল। নিচের থেকে যদি 3টা বাদ দেই 1 2 3, উপরের থেকে যদি 3টা বাদ দেই 1 2 3, মানে মাঝখানের বছর বের করতে হবে, মাঝখানের একটা বছর। তো এখানে আমি মাঝখানে বছর ফাইন্ড আউট করতে গেলে আমি দেখতেছি মাঝখানে দুইটা পাচ্ছি, 16 সাল 17 সাল। তাহলে আমরা কি করব? মাঝখানে দুইটা বছরকে যোগ করব, 2016 যোগ 2017। এই দুইটা যোগ করে 2 দিয়া ভাগ করব, তাহলে অ্যানসার হবে 2016.5। খেয়াল করো, এটার অ্যানসার হয়েছে 2016.5। জি স্যার। মাঝখানের বছর, মাঝখানে একটা বছর ফাইন্ড আউট করতে হবে আমাদের। কিন্তু জোরের অঙ্কে যখনই মাঝখানে ফাইন্ড আউট করতে যাইবা অবশ্যই একটা বছর পাইবা না, তুমি পাইবা দুইটা বছর। তাহলে মাঝখানে যে দুইটা বছর থাকবে ওই দুইটা বছরকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে এর মান পাওয়া যায়। তাহলে আমরা এর মান পাইলাম 2016.5। এখন আমরা এই ঘরটা করব। দেখো এইখানে আমি লিখছি x মাইনাস a গুণন 2, x মাইনাস a গুণন 2। x বলতে বড় অক্ষরের x বুঝাইছে, এখানে বড় অক্ষরের আমরা x লিখছি। তাহলে x বলতে আমরা এখানে কি বুঝাবো? x বলতে এই বছরগুলা বুঝাবো। তা আমার সাথে সাথে ক্যালকুলেট করো। প্রথম x এর মানটা কত? 2013, মাইনাস বলছি a, এর মানটা কত? 2016.5। 2013 থেকে 2016.5 মাইনাস করে
2 দ্বারা গুণ। ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করো কিভাবে, আমি আবার একটু বলে তোমরা মনোযোগ দিয়ে দেখো। এই অঙ্ক পরীক্ষায় অ্যান্সার করতেই হবে। যারা নতুন না বুঝলে আমাকে এক জায়গায় একবারের বদলে 5 বার জিগাও। -1.75 হয়নি হয়নি 7 আবার হয়েছে, একবার করি। -7 তোমরা আবার একটু খেয়াল করো। এ কে ফাইন্ড আউট করছি মাঝখানের দুইটা বছর যোগ করে 2 দিয়া ভাগ, তার মানে এর মানটা হলো 2016.5। এখন এইখানে আমি কি লিখছি, এখানে লেখাটা আমি এরকম লিখছি x মাইনাস a গুণন 2 গুণন 2, এইটা লিখছি আমি। তাই তোমাদের উপরে যেটা লিখছি, একটু দাঁড়াও, আরো অনেক যে জয়েন করতে চান। স্যার 7 আসে 7। আচ্ছা, তাহলে আমি -7 আসে। x এর মানটা -1.7 একটু দেখো আমার কাছে, শোনো। x এর মানটা হলো 2013, এর মানটা কত 2016.5। ক্যালকুলেটরে কি করবা, 2013 মাইনাস 2016.5, যে ভাগ অ্যান্সার হবে তাকে 2 দ্বারা গুণ করবা। অ্যান্সার হলো -7 2 দ্বারা গুণ। অ্যান্সার হলো -7। আশা করি বুঝতে পারছি। একই রকম ভাবে 2014 থেকে 2016.5 বিয়োগ করে 2 দ্বারা গুণ, তাহলে -5 -5। আবার -3 2015 থেকে 2016.5 কে বিয়োগ করে 2 দ্বারা গুণ, -3 -1 -1। 1 আচ্ছা, 1 3 5 7 দিবেন স্যার, আমি এখন জয়েন 5 হচ্ছি। 7 7। 0 স্যার। স্যার আমরা তো মাত্র জয়েন হইলাম, এতক্ষণ ক্লাস কি চলছে? চলছি তো মনে হয়, আমরা মনে হচ্ছে স্যার আবার বলবো জয়েন এতটুকুই হতে। করাইছে, এর বাইরে করাই নাই, জাস্ট এতটুকুই করাইছি। স্যার এই জিনিসটা দেন। চাপ বুঝাই দেন। অ্যান্সার 0 অ্যান্সার 0। হ্যাঁ, এই এতটুকু যে করলাম সেটা আমি আবার একবার বোঝাবো না, তোমরা এই যতটুকু আছে এতটুকু একটু দেখো। তাহলে এক্স বরাবর আবার একবার খেয়াল করো, এক্স গুলো হলো বছর, সেটাকে আমি বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে এক্স লিখছি। এখানে এই বছর গুলো হলো 8টা, তাই এন এর মান 8। সেলকে আমরা ওয়াই ধরছি, ওয়াই হলো স্মল লেটারের ওয়াই, সেই মানগুলো প্রশ্নে দেওয়া আছে, এগুলো সব বসাইছি, এগুলো যোগ করে হয়েছে 526। এরপরে আমি স্মল লেটারের x সমান a বড় ক্যাপিটাল লেটারে x মাইনাস ক্যাপিটাল লেটার a ইনটু 2, এটা হলো সূত্র। এই সূত্রটা হবে জোরের অঙ্কে, জোরের অঙ্কে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, x মাইনাস a গুণন 2। তাহলে এই x টা এটা থেকে x থেকে a বাদ দিয়ে 2 দ্বারা গুণ, এটাকে আমি বাই করছি এইখানে। কেমনে, মাঝখানে যে বছর আছে ওই বছর দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ, মাঝখানে যে বছর আছে ওই বছরকে যোগ করে 2 দিয়া ভাগ, মাঝখানে জোরের অঙ্কে মাঝখানে 2টা বছর থাকবে সব সময়, জোরের অঙ্কে মাঝখানে 2টা বছর থাকবে, ওই 2টা বছরকে যোগ করে 2 দিয়া ভাগ করছি, অ্যানসার হয়েছে 16.5। এরপরে আমরা এই গড়টা করছি, x থেকে a বিয়োগ করে 2 দ্বারা গুণ, x হলো 2013, a হলো 2016.5, গুণ হলো 2 মাইনাস 7। 2014 থেকে 2016.5 গুণ করে বিয়োগ করে 2 দ্বারা গুণ 5, তারপরে 3, এভাবে র্যান্ডমলি করছি, উপরে মাইনাস আসছে নিচে প্লাস আসছে, যোগ বিয়োগ করছি, অ্যানসার হয়েছে 0। এতটুকু কি বুঝছো তোমরা? জি স্যার। সবাই বুঝছো? কেউ আছো যে বুঝো নাই? বুঝছি একটা স্যার, শব্দ বড় হাতের বুঝি নাই দিচ্ছে। যে 2016 যোগ যে 2017, তারপরে 2 দিয়ে ভাগ করেছে, এটা তো এটা বুঝি নাই স্যার। এখানে যদি 16 জায়গায় যদি 15 হতো তাহলে আচ্ছা, আমি কি হবে তো স্যার? তোমাদেরকে বলি। হ্যাঁ, দেখো, আচ্ছা বুঝতে পারছি আমি বিষয়টা। দেখো, এখানে কথাটা হলো কি, কোন সাল সেটা ম্যাটার করে না, ম্যাটার করে এখানে বছর কয়টা সেটা বলো। এখানে বছর কয়টা, 1 2 3 4 5 6 7 8, এখানে কয়টা বছর, 8টা বছর। এখন আমি যদি বলি এখান থেকে
এইখানে যে বছরগুলো আছে এই বছরগুলো মানে এই বছরগুলোর মধ্য থেকে মাঝখানের বছরটা বের করে আমাকে বলো। তাহলে তুমি যে কোশ্চেন করছো যে এখানে অন্য কোনো সাল থাকতে পারে, সাল কোনো ব্যাপার না, আমাকে খুঁজতে হবে মাঝখানের বছরটা। তুমি আমাকে এখান থেকে মাঝখানের একটা বছর বের করে দেখো যেটা মাঝখানে অবস্থান করতেছে। উপরের থেকে একটা ধরো, নিচের থেকে একটা ধরো, আরেকটা নিচে নামে, উপরে একটা নামো, আবার একটা নাও, আবার একটা নামো, তারপরে আরেকটা, তারপরে একটা। দেখো মাঝখানে কি একটা হয় না দুইটা হয়? মাঝখানে সাল হয়েছে দুইটা। জি স্যার। যদি মাঝখানে একটা হইতো তাহলে ওই সালটাই, যেহেতু মাঝখানে দুইটা সাল, দুইটা সাল কত কত 2016 সাল 17 সাল, এটা অন্য কোনো সালও তো হইতে পারতো। যদি এটা এমন হইতো 2020 21 22 23 24 25 26 27 28 29 30 পর্যন্ত, তাহলেও তো মাঝখানে দুইটা সালই হইতো। যে সাল দুইটা হইতো ওই দুইটা সালকে 2 দিয়া ভাগ, ওই দুইটা সালকে যোগ করে 2 দিয়া ভাগ। সালটা কোন কোন সাল সেটা ব্যাপার না, ব্যাপার হলো মাঝখানে বছর কয়টা। মাঝখানে যদি একটা বছর হয় অবশ্যই মনে রাখবা জোরের অঙ্কে মাঝখানে দুইটা বছর থাকবে, বেজোরের অঙ্কে মাঝখানে একটা বছর থাকবে। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে আমরা জি এত স্যার। করলাম। এখন আমরা এখানে লিখছি এক্স স্কয়ার, দ্যাটস মিন বুঝছই তো 7k স্কয়ার মাইনাস 7k স্কয়ার করলে 7 7 50 5k স্কয়ার করলে 25। 25। স্যার 2013 সাথে 38 ভাগ দিয়ে 7 হয়েছে। আমি বুঝি নাই। স্যার এই যে মাঝখানে যে এক্স মাইনাস এ ঘরটা যে করছেন না -7, এটা কি ওই যে 2013 সাথে 38 ভাগ করছিলেন? 38 কেন? তাহলে কি? আমি এই মাইনাস 7টা হয়েছিল এরকম, আমি লিখছি কি জানো, এরকম লিখছি x x মাইনাস a গুণন 2, এইটা লিখছি। বলো x এর মান কত? 2013। 2013। এখন এর মানটা কত? বড় হাতের এর মান কত? 2016.5। গুণ ও আচ্ছা, এইভাবে বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার -7 স্কয়ার করলে -49 হয় না, মাইনাস হবে না? না না না, স্কয়ার স্কয়ার করলে করলে মাইনাস উঠে যায়। তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেশন করো না তাহলে এমনি লিখবা ব্র্যাকেট -7 স্কয়ার, দেখবা এমন হবে। আর যদি তুমি এমনি লেখো -7 স্কয়ার জি মাইনাস, স্যার, তাহলে মাইনাস আসে। তাহলে মাইনাস আসবে, কারণ -7 স্কয়ার মাইনাস তো আর স্কয়ার হচ্ছে না। এই কারণে -7 স্কয়ার মানে কি -7 গুণ -7, মাইনাস মাইনাস কাটা 7 7 49, এমনি তো সমাধানটা, তাই না? তার জি মানে স্যার। তোমাকে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে হয় তাহলে ব্র্যাকেটে আটকায় স্কয়ার দিতে হবে। আরেকটা মনে রাখবা, স্কয়ার করলে মাইনাসটা উঠে যায়, কিউব করলে মাইনাসটা থেকে যায়, স্কয়ার করলে মাইনাসটা উঠে যায়। তাহলে 1 রে স্কয়ার করলে 1, 3 রে স্কয়ার করলে 9, 5 রে 9। স্কয়ার করলে 25, 7 রে স্কয়ার করলে 49। স্যার অ্যান্সার 168। সামেশন এক্স স্কয়ার সমান 168। এইটুকু ভালো করে বুঝো, হ্যাঁ? আমি তো বললামই তোমাদের মাত্র 4টা অঙ্ক করাবো এখানে, একদম 4টা। আর না এলে টাটকা টাটকা পরীক্ষা দিয়েই দৌড়ে পড়বা টাকা ফেরত নেওয়ার জন্য। 7 টাকা ফেরত দেন, আমি কইছে নাই গো। আচ্ছা, এটা এখন আমি লিখবো xy। দেখো x এর মান হলো এইটা, y এর মান হলো এইটা, তার মানে এই দুই ভদ্রলোকরে গুণ। স্যার 266। মাইনাস মাইনাস 266। মাইনাস 200। মাইনাস 200, মাইনাস 195। 195, মাইনাস 72। মাইনাস 72, 69। 69, 180। 180। 435। 435, 665। 616 হয় স্যার টোটাল। 616 হয়। xy সমান 616, 16 স্যার স্যার। 16 হবে। 616। সুমাইয়া সম্ভবত সবার পরে জয়েন করছো, তুমি কি এইটুকু বুঝছো কিনা বলো? স্যার আমি তো ভাবছি ওই যে নাইমা বললো স্যার আপনি বললে ঢুকতে, আমি তো আশায় আছি বলবেন তারপরে ঢুকবো। আমিও মাত্রই জয়েন হইলাম, আমিও জানতাম না যে ক্লাস শুরু হয়েছে। ওই যে শিউলি বললো যে জয়েন হও।
আমি তো দেখা অবাক হয়ে গেছি, তাকায় রইছি অঙ্কের দিকে। আমিও তো আচ্ছা জানি না। আমি বেশ কয়েকবার বলছি এই ফাংশনটা বেশ অবাক না হয়ে অঙ্ক দেখেন, অঙ্ক দেখেন। আমি লাস্ট একবারের মতো বলি, তাহলে একটু খেয়াল করো। আমি বেশ কয়েকবার বলে ফেলছি। প্রথম কথা মনে রাখো, আজকের এই অঙ্কটা, এখন যে অঙ্কটা করতেছি সেটা জোরের অঙ্ক। এটা প্রথমত মনে রাখো, জোর সালের অঙ্ক। অঙ্ক দুই রকম করবে, একটা বেজোর সাল, একটা জের সাল। এখন করতেছি জোর সাল। জোর সাল বোঝার উপায় কি? 2013 থেকে শুরু করে 2020 পর্যন্ত এখানে সাল আছে 8টা, তাই এটা জোর সালের অঙ্ক। তাই এই কয়টা ইয়ারকে বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করছি আমরা। এই অঙ্কের নিয়ম, ইয়ারকে স্মল ক্যাপিটাল লেটারের এক্স দ্বারা প্রকাশ। এটা যেমনি আছে দেখে দেখে বহাইছি। এটার যোগফল কিন্তু 8 না, এখানে 8টা সাল দেওয়া আছে বিধায় এটার মান 8, n সমান 8। সেলস কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি, ওয়াইটা স্মল লেটারের ওয়াই। এটা প্রশ্নে দেয়া আছে, এটা যেমনে আছে দেখা দেখা কোশ্চেন থেকে লিখছি। এটাকে পুরাটা যোগ করার পরে সামেশন ওয়াই হইছে, সামেশন ওয়াই 526। তারপরে আমি এই লাইনটা আবার করছি, সেটা কেমনে? স্মল লেটারের x সমান ক্যাপিটাল লেটারের x মাইনাস ক্যাপিটাল লেটারের a গুণন 2। এটা একটা সূত্র। এই সূত্রটা জোর সালের অঙ্কে এই সূত্রটা হবে। কেন হবে তার ব্যাখ্যাও আছে, এটা আমি বলতেছি। এখন এই লাইনটা করার জন্য আমাদের করতে হবে কি, এইখানে যে সালগুলো আছে এখানে মাঝখানের সাল বের করতে হবে। আমি যদি মাঝখান ফাইন্ড আউট করার চেষ্টা করি, 13 উপরে একটা নিচে একটা, উপরের থেকে আরেকটা নিচে আরেকটা, আবার উপরে একটা নিচে একটা, মাঝখানে দেখো এই দুইটা সাল আইছে। এই দুইটা সাল মাঝখানে আইছে বিদায় আমরা যেটা করছি, সাইডে লিখছি হেয়ার এ সমান দুইটা সাল। ওই দুইটা সালকে যোগ করে 2 দিয়া ভাগ। ওই দুইটা সালকে যোগ করে আমরা দুইটা আর কে আছেন? হ্যাঁ আসি আসি। হ্যালো বাবু নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, কিন্তু হঠাৎ উঠে ওয়ালাইকুম গেছে। আসসালাম ভাই। দিনের বেলা ফোন দিও, আমি ক্লাসে, বুঝছো, আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চলো ওইটা নিয়ে আসছিলাম, ভুলে গেছি। আচ্ছা, তাহলে দুইটা সালকে যোগ করে 2 দিয়া ভাগ করছি, অ্যানসারটা এসে 2016.5। তাহলে এখানে আমি কি লিখছি জানো? এখানে লিখছি x a গুণন 2। দেখো এখানে আমি 2 দিয়া ভাগ করছি দেখা, এখানে 2 দিয়া গুণ করছি। আর জোরের অঙ্কের ফর্মুলাটাই এরকম, মাঝখানে দুইটা সাল থাকবে, দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ করবা। ওই ভাগকে, যেটাকে ভাগ করলে যেহেতু অর্ধেক হয়ে যায়, সেটাকে পূর্ণাঙ্গ সংখ্যায় কনভার্ট করার জন্য আবার 2 দিয়ে গুণ করতে হবে। এইটাকে করার পর এটা আসলো। তাহলে আমরা এটা করছি, x থেকে ওইটা বিয়োগ করছি, 2013 থেকে 2016.5 বিয়োগ করে 2 দ্বারা গুণ করছি, অ্যানসার এসে -7। 2014 থেকে 2016.5 বিয়োগ করে 2 দ্বারা গুণ করছি, -5। এরকম করে এই সালগুলো থেকে ওইটা বিয়োগ করছি। এই প্রত্যেকটা সাল থেকে 2013 থেকে 2020 পর্যন্ত এই সালগুলো থেকে 2016.5 বিয়োগ করে 2 দ্বারা গুণ করছে, এই অ্যানসার গুলো আইছে। এই অ্যানসার গুলোর যোগফল অলওয়েজ 0 হবে। এই অ্যানসার গুলোর যোগফল অলওয়েজ 0 হবে। যদি কখনো 0 না হয় তাহলে অঙ্কটা হয়নি, তাহলে অঙ্কটা হয়নি। 0 না হওয়ার এক ধরনের অঙ্ক আছে, সেটা 0 যে হইছে এটা জানার জন্য। যদি এটা 0 না হয়, প্রথম কথা অঙ্কে ভুল হয়েছে। অঙ্ক মনে রাখবা, ভুল হয়েছে, তুমি ভুল করছো। 0 ছাড়াও অঙ্ক আছে কিন্তু সেগুলো তোমাদের নাই, এত অ্যাডভান্স লেভেলের অঙ্ক তোমাদের নাই। 0 তখনই হবে না এখানে যদি সালগুলো র্যান্ডম না থাকে, স্কিপ করে। ধরো 2015 পরে লাভটা 2018 তো চলে গেছে, তখন সারা জীবন এটি করলেও 0 আসবে না। আর 0 না আসলে তখন অঙ্কের ফর্মুলা আলাদা, সলিউশন পদ্ধতিও আলাদা। ওই ধরনের অঙ্ক তোমাদের নাই, তো আমি ওগুলো নিয়ে আর আলোচনা করব না। তাহলে এটার অ্যানসার তোমাদের পরীক্ষায় 0 হবে। 0 না হইলে মনে রাখবা ভুল করছো। তারপরে x² এগুলোকে স্কয়ার করে এটা হয়েছে, যোগ করছে xy, x হলে এটা, y হলে এটা, যোগ করে এটা করছি। আর এখানে একটা ঘর আছে, ওটার চিন্তা পরে।
এই ঘরটা পরের তিনটা, এটা আমি পরে লিখবো। এখন আমি এই সাইডে সবকিছু মুছে ফেলবো। এই অঙ্কের প্রথম লাইনটা কি বলছিল, অঙ্ক যে শুরু হয়েছিল সেই লাইনটা কি বলছে দেখো, ফিটের চেন ফিট দ্য ট্রেন লাইন। এই যে ফিট দ্য ট্রেন লাইন বলা থাকে, এই ফিট দ্য ট্রেন লাইন দুইটা মেথড, একটা বলা হয় দুইটার কথা একই, লিস্ট স্কোয়ার মেথড, আর একটা হলো স্ট্রেট লাইন মেথড। যেটাই বলুক একই বিষয়, ন্যূনতম বর্গমূল পদ্ধতি অথবা সরল রৈখিক পদ্ধতি, যেটাই বলুক না কেন দুইটার ফাংশন একই বিষয়। ফিট দ্য ট্রেন্ড লাইন বলা থাকলে বুঝতে হবে ট্রেন্ড ইকুয়েশন করতে বলছেন। আমি আবার বলি, ফিট দ্য ট্রেন্ড লাইন যদি বলা থাকে তাহলে বুঝবো ট্রেন্ড ইকুয়েশন করতে বলছেন। তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন, ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন। এটা লিখে নিলাম বোঝার জন্য। এরপরে লিখবো উই নো ট্রেন্ড ইকুয়েশন, সংক্ষেপে টি লিখলাম, এটাকে সংক্ষেপে ওয়াইসি বলে। ট্রেন্ড ইকুয়েশন সমান, ট্রেন্ড ইকুয়েশনকে সংক্ষেপে ওয়াইসি বলে। ট্রেন্ডের টি ইকুয়েশনের ই লিখছি, এটাকে সংক্ষেপে ওয়াইসি বলে। এটার সূত্র হলো a প্লাস বি এক্স, মনে রাখবা এটার সূত্র হলো a প্লাস বি এক্স। ওয়াইসি সমান সূত্রটা হলো a প্লাস বি এক্স, এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রের বিকল্প কোনো সূত্র হবে না। আর কে সমান সামেশন ওয়াই ডিভাইডেড এন। তোমরা বলো সামেশন ওয়াই এর মান কত? 526 126 এন এর মান কত? 8 স্যার 65.75 হয়। 75 এটা করলে 65.75। আচ্ছা, আর বি সমান সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কয়ার। সামেশন এক্স ওয়াই হলো 616, সামেশন এক্স স্কয়ার হলো 168। 3.67 তার অ্যান্সার হলো 3.67, 3.67। এটা হলো ট্রেন্ড ইকুয়েশনের সূত্র। ট্রেন্ড ইকুয়েশনের সূত্র হলো এটা, উই নো ট্রেন্ড ইকুয়েশন ওয়াইসি, ট্রেন্ড ইকুয়েশনকে সংক্ষেপে ওয়াইসি দ্বারা প্রকাশ করে। ওয়াইসি সমান a প্লাস bx, ছোট অক্ষরের সবগুলো। a বের করার নিয়ম হলো সামেশন y ডিভাইডেড n, সব থেকে সামেশন y নিব n নিব, এই দুইটার ভাগফল। আর b সমান হলো সামেশন x স্কয়ার ডিভাইডেড সামেশন x, সামেশন xy ডিভাইডেড সামেশন x স্কয়ার। 616 কে 168 দ্বারা ভাগ করছে 3.7x। তাহলে সুতরাং YC সমান 65.75 প্লাস 3.67x। স্যার উপরে টি ই যে লেখছেন স্যার ট্রেন্ড ইকুয়েশন, স্যার এটা এইভাবে সংক্ষিপ্ত করতে হইব? পরীক্ষায় লিখবা স্যার, এটা উই কি নো করতে ট্রেন্ড চাই? ইকুয়েশন সমান, আমি এইটা লেখা দিছি দেখতে এখানে সংক্ষেপে লিখছি। স্যার আমরা কিভাবে সংক্ষিপ্ত লিখতে হইব না স্যার? আমি বলছি আপনার লিখতে হবে উই নো ট্রেন্ড ইকুয়েশন YC সমান a প্লাস bx, সংক্ষেপে লিখলে হবে না। উই নো ট্রেন্ড ইকুয়েশন YC সমান a প্লাস bx এমনি লিখবেন। স্যার এগুলি কি অঙ্কের নিচে লিখবো না সাইডে লিখবো? স্যার অঙ্কটা একটু উঠাই স্যার, একটু সময় আমার দিন। কাছে তো আর সাইড নাই, তাই আমি নিচে লিখছি। তুমি আমি যেভাবে করছি তুমি যদি এভাবেও করো কোনো সমস্যা নাই। তুমি যদি a আর b এর মান সাইডে বের করে সুতরাং লেখা YC লেখা এখানেই মান বসাও, তাতেও কোনো সমস্যা নাই। এই দুইটা কি যোগ করে বসাতে হবে না নাকি না না, যেভাবে সাজাইছে মনে রাখবা, একটা লিস্ট স্কয়ার মেথড বা স্ট্রেট লাইন মেথড, যে মেথডে বলুক না কেন ওই ইকুয়েশনের তিনটা ফাংশন থাকে, তিনটা ফাংশন থাকে। একটা হলো নির্ভরশীল চলক, একটা হলো ধ্রুবক, একটা হলো স্বাধীন চলক। এই তিনটা ফাংশন মিলিয়ে একটা ট্রেন্ড ইকুয়েশন হয়। এটা হলো নির্ভরশীল চলক, এইটা হলো ধ্রুবক, আর এই অংশটা হলো স্বাধীন চলক। এইভাবে করেই সাজাইতে হবে, আমি যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে। তবে
তোমরা এই যে লিখছো 65 পয়েন্ট এত, এটাকে যদি কেউ 66 লিখে দিত তাহলে তার অঙ্ক হয়েছে, এটা সমস্যা না, কারণ 65.7 মানে 66। এখানে লিখছো 3.67, তুমি যদি এটাকে 4 লিখে দাও তাহলে অঙ্কটা হবে, তবে না দেওয়াটাই ভালো। আশা করি এই ফাংশন গুলো বুঝছো। এতটুকু শেষ। স্যার একটু উঠায়নি। উঠান। তাহলে স্যার ওই যে গড়ের মধ্যে আমরা কি বসাবো, ট্রেন্ড ভ্যালু ওয়াইসি এর এটা গড়ের মধ্যে? এখনো বের হয় নাই, আমি বের করব। আগে ট্রেন্ড ইকুয়েশন করতে হয়। স্যার আপনি যে বলছিলেন যে ফুল মিনিংটা দেখতে হইব, এটা কি স্যার ওই যে উইনোর পরে যে শর্ট ভাবে লেখছেন এইভাবে এটা? লিখবেন, এইভাবে আমি বলি, এই যে এইভাবে লিখবেন। রিকোয়ারমেন্ট 1 থাকবে তো, রিকোয়ারমেন্ট 1 যদি থাকে আপনি লিখবেন, না থাকলে না লিখবেন। উই নো TREND ট্রেন্ড ইকুয়েশন। YC সমান A প্লাস DX। আশা করি বুঝছি। এইভাবে লিখবেন। যদি সাইডে জায়গা থাকে তখন হেয়ার গুলো সাইডেও লিখতে পারেন, আর আমি যেভাবে করছি সাইডে জায়গা নাই, হেয়ার লিখে এখানে এই দুইটা বাই করছি, সুতরাং লেখা আবার নিচে লিখছি। যদি এভাবে করেন হবে। আর যদি আপনাদের কাছে সাইডে জায়গা থাকতো, যদি A আর B এর মান সাইডে বের করেন তাহলে তো আপনি এখানেই লিখতে পারেন YC সমান 65.75 প্লাস 3.67x। এখানে একটু অ্যান্সারটা এইভাবে লিখতে পারেন। আমি মনে হয় দুইটা বিষয় বুঝাইতে পারছি আপনাদের। জি স্যার। এরপরে চলেন সামনের অংশে যাই। তোলা হয়েছে আশা করি, আমি এই অংশটা বুঝবো। বুঝলাম। হ্যাঁ এই অংশটুকু মুছেন স্যার, ওই যে শখটা মুছেন না। তাড়াতাড়ি আগে উঠাবেন, সব সময় আগে উঠাবেন। স্যার আমি যে আমার মেয়েকে খাওয়াইতেছিলাম স্যার, এর জন্য একটু দেরি হয়ে গেছে। স্যার এই ঘরটা যে ট্রেন্ড ভ্যালুর ঘরটা যে মুছে দিলেন। আমি মানে পড়ি তারপরে লিখ, মানে আমি এদিকটা লিখবো, বুঝছো? এগুলো আমি মুছে এখানে লিখবো, কারণ আমার তো জায়গাগুলো লাগবে, এই কারণে। বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, এখন লেখো। ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু। দেখো আগে লিখছিলাম ট্রেন্ড ইকুয়েশন, এখন লিখছি কি ট্রেন্ড ভ্যালু। আচ্ছা, এরপরে লিখবো ইফ x সমান -7। এটা কই থেকে নিছি বলেন তো? ইফ এক্স যদি এর মানগুলা মানে এইটা হচ্ছে এক্স এর মানগুলা if x সমান -7 then yc সমান, তাহলে সমীকরণটা যা ছিল 65.75 প্লাস 3.67 মাইনাস। এইটা ক্যালকুলেশন করে অ্যানসারটা সামনেই বসাবেন, পারলে আবার নিচে বসায়েন না। আমি আবার বলে, খাতার এই মাথাতে শুরু করে ওই মাথা পর্যন্ত এক লাইনে শেষ করবেন, 2 লাইনে কইরেন না, এক লাইনে শেষ করেন। একটা লাইনে এভাবে লিখবেন, এটা বিয়োগ যোগ করে এটা করে একবার এনে বসাই দিবেন। কেমনে করবেন আমি এটাও একবার বুঝাই দিই। 40.06। আচ্ছা, কেমনে হয়েছে দেখো, এই যে 65.75 প্লাস 3.67 ব্র্যাকেট -7, এটা করার পরে 40.06। 06 এরকম র্যান্ডমলি এগুলো সব চলবে। if x সমান -5 then yc সমান, একই রকম ভাবে বাকি সবগুলো করতে হবে।
স্যার 47.4 47.4 if x সমান -3 then yc সমান ক্যালকুলেশন যাতে ভুল না হয় চুয়ান্ন দশমিক সাত চার 54.4 আচ্ছা সবসময় যেটা করবেন এই মানগুলোকে সমস্যা নেই যেমনি আছে এত বুঝে লাভ নাই বেশি বুঝলে সব আবার গুণায় লাগে 65.75 প্লাস 3.67 মাইনাস 1 62.08 62.08 62.08 আবার 1 সমান yc সমান 65.75 প্লাস 3.67 1 69.42 69 তো যদি এটাকে ব্র্যাকেটে না দিয়ে গুণ 1 দেন তাতেও হবে সেকেন্ডটা 47.9 কে বলেছে দ্বিতীয়টা মিলতেছে না ঠিকই তো আছে ঠিকই তো আছে। আরেকবার ক্যালকুলেশন করো 3.67 স্যার 76.76 76 76.7 6 76 84.1 84.1 91.44 91.44 91.44 আমি এগুলো একটু মুছবো হ্যাঁ কারণ আমার কাছে তো আর ওইদিকে লেখার জায়গা নাই একটা ঘর মুছে ফেলছিলাম ওই ঘরটা এখন আমি জ্যান্ত করব and গেল yc যে ঘরটা আমি মুছে দিছিলাম শেষের ঘরটা ওই ঘরটার মধ্যে এই মানগুলো বসায় দিলাম 40.06 তারপর এটা হলো 54.74 69.42 76.76 এইটা আবার পারলে যোগ করো না জি স্যার স্যার ট্রেন ভ্যালুটা একটু আরেকবার বুঝাই দিবেন আমি দেখতে মানে নেটের সমস্যার কারণে বুঝতে পারিনি ক্যালকুলেশন অফ আমরা লিখছি ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু আমরা লিখছি ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু এবার লিখছি if যদি x এর মান এখানে একটা x এর মান ছিল আমি মুছে ফেলছি x সমান -7 ছিল পরেরটা -5 পরেরটা -3 -1 এমনি করে 8টা মান ছিল if x সমান -7 দেন তখন yc সমান yc মানে ট্রেন্ড ভ্যালু এই ট্রেন্ড ভ্যালুকে সংক্ষেপে yc দ্বারা প্রকাশ করে
এই সমীকরণটা আমরা একটু আগে বাই করছি, শুধু এইখানে এক্স ছিল, এক্স এর জায়গায় -7 বসাই দিয়েছি। সমীকরণটা এমন ছিল, yc সমান 65 পয়েন্ট প্লাস 3.67 এক্স ছিল। আমাদের কাজ হলো এই যে এক্স এর জায়গায় এই -7টা -5টা -3 র্যান্ডমলি এগুলো বসিয়ে দেওয়া। এগুলো বসায় দিয়ে এটি যোগ বিয়োগ করে অ্যান্সার বাই করছি, এইটা এইটা এই অ্যান্সার গুলো বের হয়েছে। আমার মনে হয় বুঝতে পারছি। আর কারো কোশ্চেন থাকলে বলতে পারো। এটুকু কি আমরা এই যে যোগটা একটু বুঝি নেই আর কি, যোগটা হচ্ছে না আমার। কোন যোগটা, মানে ওই অ্যান্সারটা? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারটা যে 65 পয়েন্ট, এটা এটা আর কি এটা হয় ক্যালকুলেশন। না, এটা হয় না না? না স্যার, এটা কিভাবে আর কি? তার এটা ট্রেন তো ভ্যালু আমার সাথে উঠাও, 65.75 উঠাইছো, জি স্যার। প্লাস 3.67 জি ব্র্যাকেট দিয়া -7। এবার ব্র্যাকেট শেষ করো, সমান দাও, দেখো অ্যান্সার আয়া পড়ছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ব্র্যাকেট গুলো একই রকম। এই স্যার মান ফিতে আনলাম, এই মানগুলো আমরা এখানে বসাইছি। বলো আবার কে কি জিজ্ঞাসা? স্যার আমরা ক্যালকুলেশন অফ ট্রেন্ড গুলো কখন করব? ফিটে ট্রেন্ড লাইন বর্ডসে দেখে এটা করলাম নাকি? না, এটার তাহলে জন্য গ্রাফ করার জন্য উম, আমাদের একটা রিকোয়ারমেন্টে চাইবো, যেমন এই অঙ্কে চায় নাই, আমাদের অঙ্কে চাইবো ডিটারমাইন দ্য ট্রেন্ড ভ্যালু, অনেক সময় চাইবো, অনেক হ্যাঁ সময় স্যার। চাইবো না। না চাইলে বলবো গ্রাফ করো, গ্রাফ করলে ট্রেন্ড ভ্যালু করতে হবে। গ্রাফ যদি চাই তাহলে ট্রেন্ড ভ্যালু করতে হবে। তো আমাদের এতটুকু হয়ে গেছে, তো আমরা এইটুকু মুছে দিই, এই পাঁচটা আমার আর দরকার নাই। যোগ করতে হবে এই ঘরটা? জি না, না যোগ নাই, কোনো যোগ নাই। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম। জোরের অঙ্কের ট্রেন্ড ইকুয়েশন কেমনে বাই করে, জোরের অঙ্কের ট্রেন্ড ভ্যালু কেমনে বাই করে। পরীক্ষায় ট্রেন্ড ভ্যালু সরাসরি চাইতে পারে, কম্পিউট দ্য ট্রেন্ড ভ্যালু বা ডিটারমাইন দ্য ট্রেন্ড ভ্যালু। না চাইয়া গ্রাফ চাইতে বলে, যদি গ্রাফ চাই তাহলেও বুঝবা ট্রেন্ড ভ্যালু ওয়াইসি বাই করতে হবে, গ্রাফ করার জন্য বের করতে হবে। এখন আমরা অঙ্কে যেহেতু সেকেন্ড কথাটাই বলছে গ্রাফ, প্লট দা গিভেন ডাটা, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে গ্রাফে দেখাও, তাহলে আমরা এখন স্যার গ্রাফের কথা উল্লেখ না থাকলেও কি স্যার ট্রেন ভ্যালু আর ট্রেন ইকুয়েশন দুটোই বের করতে হবে? বুঝি নাই। মানে স্যার গ্রাফের কথা যদি উল্লেখ না থাকে তাই তারপরেও স্যার কি ট্রেন ভ্যালু এবং ট্রেন ইকুয়েশন এই দুইটাও বের করতে হবে? করতে হবে, এই অঙ্কের রিকোয়ারমেন্টই হলো ট্রেন্ড ভ্যালু আর ট্রেন্ড ইকুয়েশন। যাই হোক, এখন আমরা গ্রাফটা করব। গ্রাফটা কিভাবে করি সেটা একটু খেয়াল করো। গ্রাফের জন্য গ্রাফ পেপার নিয়ে এভাবে দাগ দাও। স্যার স্যার একটু দাঁড়ান। আমার তো নাই, ভালো লাগবে। স্যার একটু দাঁড়ান, গ্রাফ পেপারটা নিয়ে নেই। আমি সেই সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি, এবার দাঁড়াইতে গেলে বইয়া নে নে স্যার করেন করেন, পাইয়া ফেলাইছি। আমি তো করতেছি না, জাস্ট দাগগুলো আঁকতেছি। তোমরা গ্রাফের একটা যে কথা বলতাম, অর্থ মাফ আছে করবেন সেখানে লম্ব আর ভূমি বরাবর এভাবে দাগ দাও। স্যার। যে গ্রাফটা করানো হলে স্যার একটা কথা বলতাম, ওই যে স্যার রিগ্রেশনের যে অধ্যায়টা আছে না, ওইটার 9 নাম্বার যে অঙ্কটা করতে দিছিলেন স্যার, ওটা করছিলাম কিন্তু স্যার অঙ্কটা বুঝতেছি না, মানে প্যাচ লেগে যাচ্ছে আর কি, বয়সটা 9 আর 10 আর কি স্যার। একটু যদি স্যার বলে দিতেন, অঙ্কটা করছি আর কি, উত্তরগুলো কেমন জানি উল্টাপাল্টা হয়েছে, মানে এগুলো শেষ করে পরে একটু দেখাই দিয়ে, এটা বলছি। আচ্ছা,
হয়েছে এটা? জি স্যার। জি স্যার। চলো সামনের দিকে যাই। যদি লেখা হয়ে থাকে আমরা এই যে শূন্য থেকে 5 ঘর পরে লাল অথবা কালোতে বা নীলে একটা দাগ আছে না, 5 জি ঘর স্যার। পরে, জি স্যার। প্রতিটা 5 ঘর পরে যে একটা করে দাগ আছে এরকম 5 ঘর পরে যে একটা মোটা দাগ, এটা অন্য কালারের, ওইখানে এরকম করে 8টা ফোঁটা দাও। 5 ঘর পর পর যে দাগ আছে সেখানে 8টা ফোঁটা দাও। আমি একটু বড় করে দিব যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তোমরা আবার পারলে এমনি ফোঁটা দিও না, বড় বড়। 1 2 3 4 5 6 7 8। প্রতিটা কয় ঘর পর পর দিছি? 5 ঘর। 8টা কেন দিছি কইতে পারবা? স্যার স্যার ওই 8টা যে সাল 8 তাই। বছর সাল দেখা। বছর 8টা আছে, রাইট, বছর 8টা আছে। তাহলে তোমরা এই যে প্রথমটা নিচে এভাবে লিখো 2013, 13। তারপরেরটা লিখবা 2014, তারপরেরটা লিখবা 2015, এরপরেরটা লিখবা 2016, তারপরেরটা 2017, এরপরেরটা 2018, তারপরেরটা 2019, তারপরেরটা 2020। তোমরা কি বলতে পারবে এখানে এক একটা ঘর থেকে এক একটা ঘরের যে দূরত্ব, এখানে কয়টা করে আবার কলাম আছে? স্যার 5টা। 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 আশা করি এতটুকু বলছো। এখন এইটার ব্যাখ্যাটা আমি একটু উপরের দিকে লিখে দিই। লেখো অন ও এক্স এক্সিস। এটা কিন্তু ছোট হাতের লিখো, হ্যাঁ, সমস্যা নাই, ছোট হাতের লেখাই তো ভালো। গ্রাফে অন ও এক্স এক্সিস পার স্কয়ার, ব্যবধান বলছো 5, তাই 5 দিয়ে ভাগ। তোমরা বলো তো 13 থেকে 14 ব্যবধান কত? 2013 থেকে 2014 সাল ব্যবধান কত? 1 তাহলে উপরে হবে অলওয়েজ ব্যবধান। তাহলে 1 রে 5 দিয়ে ভাগ করলে 0.2 ইউনিট, 0.2 ইউনিট। স্যার একটু বড় লিখেন দেখি না। আর তো জায়গা নেই গা। অন ও এক্স এক্সিস, অ্যাক্সিস মানে অন এটা অনেক বড় বড় লিখছি, বুঝছো? বোঝা অক্ষ যাচ্ছে না, আমি আবার অন ও এক্স এক্সিস পার স্কয়ার সমান, উপরে লিখছি 1, নিচে লিখছি 5, এটারে ভাগ করা 0.2 ইউনিট, 0.2 ইউনিট এইভাবে লিখছি। লেখা হয়েছে? আর এই লেখাগুলো কলম দিয়ে লিখতে হবে না, না পেন্সিলে লিখতে হবে স্যার? পেন্সিল কলম একটা লিখলেই চলবে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। শুধু ওই গ্রাফটা আঁকতে হবে পেন্সিলে। জি জি। আচ্ছা হয়েছে এটা? জি স্যার। তারপরে খেয়াল করো, এইখানে যদি আমরা সেলস এর যে ঘরটা, এই ঘরটা যদি দেখি, এখানে যে মানগুলো আছে সর্বনিম্ন হলো 38, সর্বোচ্চ হলো 95। সর্বনিম্ন 38, সর্বোচ্চ কত? 95। 95। আচ্ছা, আমরা প্রথমে এই যে শূন্য যেটা, এটা থেকে উপরে দেখো 5 ঘর একটা আছে, 5 এর পরে একটা অন্য রকমের দাগ আছে, আছে না নাই? স্যার আছে। জি স্যার। ওই রকম আবার ওইরকম 8টা উপরে দাও। একটা, তারপরেরটা 2টা, তারপরেরটা 3টা, এরপরেরটা 4টা, 5টা, 6টা, 7টা, 8, এরকম করে 8টা দাও।
দেখছি আমরা জি স্যার। আচ্ছা, যদি 8টা দিয়ে থাকি, এখন আমরা এখানে মানগুলো বসাবো। এখন এই মানগুলো কিভাবে বসাই সেটা একটু খেয়াল করো। এটা ধরতে পারলে তোমরা অঙ্ক বুঝা যাইবে। ভালো করে খেয়াল করো। দেখো সর্বনিম্ন মানটা কত? 38 তোমরা 38 থেকে রাউন্ড ফিগারে যাইবা। রাউন্ড ফিগার মানে হলো 35। 35 38 এর নিচে, উপরে না, 38 এর নিচে। 38 এর নিচে আমরা এই প্রথমটাকে লিখবো 35। প্রথমটাকে কত লিখলাম? 35 10 করে ব্যবধান ধরবা। 10 করে ব্যবধান ধরবা। এখন আমি বলছি 10 করে কেন? এটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, আমি পরে কোশ্চেনের উত্তরটা দিই। আমি 10 করে ব্যবধান ধরবো। আমি নিচেরটা 35 কেন ধরছি? 38 কে আমি একটু নিচের দিকে ডাউন করে সমান নিচে। এখন তুমি বলতে পারো যে আমি কি এটাকে 38 ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তুমি যদি কও না 38 আছে, আমি এটাকে 38 এ ধরতে চাই, ধরতে পারি, কোনো আপত্তি নাই। আচ্ছা, ব্যবধান বলছি 10 করে। এখন 10 কত? আর 35 এর পরে 10 কত হবে? 45 তাহলে পরেরটা হবে 45, তারপরেরটা 55 তারপরেরটা 65, 65 তারপরেরটা 75, 75 তারপরেরটা 85 85, তারপরেরটা 95 95, তারপরে মনে হয় 105 তারপরেরটা 105 105। 95 পর্যন্ত স্যার দিলেও হইব না? হ্যাঁ, হইব। ওই যে আমি দিয়ে দিলাম 105 পর্যন্ত, আচ্ছা একটা স্যার। বাড়াই দিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কেউ যদি বলে যে আমার দিয়া 35 ধরা যা হবে না, আমার 38ই ধরতে হবে, তাহলে প্রথমটা যদি 38 লেখো, পরের উপরেরটা কত লিখবা? 48 48 আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন এই যে 35 আর 45, এটার ডিফারেন্স কত? এই মানের ডিফারেন্স কত? 10 10। কিন্তু এখানে ঘর আছে কয়টা? 5টা। অলওয়েজ ব্যবধানকে 5 দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে এখন এই ব্যাখ্যাটা লেখো। অন ও ওয়াই এক্সিস, তার সংখ্যার ব্যবধানকে ঘরের ব্যবধান দ্বারা ভাগ করব। রাইট, সংখ্যার ব্যবধানকে ঘরের ব্যবধান দ্বারা ভাগ করবা। আমি তোমাদেরকে যত গ্রাফ করাইছি সব সময় দেখবা আমি 5 দিয়ে ভাগ করছি, কারণ ইচ্ছা করে আমি বিভিন্ন ব্যবধান ধরতে পারতাম, তোমার মাথা গরম হয়ে যাবে। সেটা না কইরা সব সময় সংখ্যার ব্যবধানকে 5 দিয়ে ভাগ করবা, কারণ আমি 5টা ঘর পর পর ফোঁটা দিই। এদিকেও দেখো 5টা ঘর পর ফোঁটা, আবার এদিকেও 5টা ঘর পর ফোঁটা। আমি 10টা ঘর পরে যদি ফোঁটা দিতাম, তাহলে কিন্তু আমি 10 দিয়ে ভাগ করতাম। সেটা আমি করি নাই, সব চ্যাপ্টারের অঙ্কে আমি একভাবে করাইছি, যাতে তোমরা না আউটাই যাও। অন ও ওয়াই এক্সিস পার স্কয়ার সমান, ওই যে দেখো না, হ্যাঁ একটু দেখো খেয়াল করে, অন ও ওয়াই এক্সিস পার স্কয়ার সমান কতকে কত দিয়ে ভাগ করবা? 10 কে 5 দিয়ে ভাগ 5 10কে 5 দিয়ে ভাগ করবা, তাহলে অ্যানসার হবে কত? 2 ইউনিট। 2 ইউনিটস। তাহলে আমি এখানে একটু লিখে দিলাম, অ্যানসার হলো 2 ইউনিটস। তাহলে এই মানটা আমাদের লাগবে। যে দেখতে পাচ্ছ না, খেয়াল করো, কারো ডিসপ্লে যদি ছোট হয়ে থাকে তাই এটা লেখো। অন ও ওয়াই এক্সিস পার স্কয়ার সমান ব্যবধানকে 5 দিয়ে ভাগ 2 ইউনিটস, এটা লিখলাম। দুই পক্ষের মানগুলো লেখাটা আমরা শিখলাম, এটা মুছে দিলাম। তাহলে আমি বলতে পারি এই দিকে প্রত্যেকটা ঘরের ব্যবধান 0.2 আর এই দিকে প্রত্যেকটা ব্যবধান 2। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি যদি বলি 35 এর পরে 37 কোথায়, তোমরা কি বলতে পারবে? 35 এর পরে কয় ঘর উপরে 37? 2 ঘর উপরে। এক একটা ঘরের ব্যবধান কত? না, এক ঘর উপরে। ও না না 2 করে তো। 2 ঘরের এক একটা ঘরের ব্যবধান হলো 2, তাহলে এক জি। ঘর উপরে কি 37 না? জি স্যার। আরেক ঘর উপরে কত? 39। আশা করি তোমরা এই ফাংশনটা বুঝছো। চলো তাহলে এখন আমরা বিন্দু বসাই। এখন বিন্দু বসাবো, তাহলে ভালো করে খেয়াল করো বিন্দুটা। তাহলে এখন বসাবো, এই যা লেখছো বিন্দু যদি বসাইতে না পারো
তাহলে কিন্তু আর অঙ্কের এত কিছু হইল না, যা শিখলা সবই তোমার গোল্লায় গেল। বিন্দুটা আমি বসাবো, দেখো বিন্দুটা কেমনে বসাই। 2013 সাল বরাবর কততে বিন্দু দিব বলতো? 35 38। 2013 সাল বরাবর 38 এ বিন্দু। তাহলে আমার এই হলো 13 সাল। তুমি এখান থেকে 38 গণো, 35 এর পরে এক ঘর মানে কত? 37 37 এর পরে আরেক ঘর কত? 39 39 আর 37 এর মাঝখানে হবে না? মাঝখানে ফোঁটা হবে। কোন একটা ঘরের স্যার। মধ্যে দাগের মধ্যে পড়ছে না দাগ দুই দাগের মাঝখানে পড়ছে? 2 দাগের মাঝখানে তাহলে মাঝখান বরাবর যাইয়া এই 13 বরাবর একটা ফোঁটা দিয়া দিবা। 13 বরাবর, এই যে 13, আমারটা কিন্তু ওদিকে যাইতেছে, এমনি গেলে হইতো না, একদম বরাবর ওইটা মাঝখানে 13 বরাবর ফোঁটা। আরো কনফিউশন আছে? না স্যার। সবাই বুঝছো আশা করি। স্যার আবার একটু বলেন। আমরা 2013 সাল বরাবর 38 এ একটা ফোঁটা দিতে যাইবো। 2013 সাল বরাবর 38 এ একটা ফোঁটা দিব। তাহলে আমি এই 13 সাল বরাবর উপরের দুইটা উইঠা 38 তলায় উইঠা পৌঁছাইয়া যাব। তাহলে আমার 38 কত? আমি জানি এই দিকের মান, প্রত্যেকটা ঘরের মান হলো 2 কইরা। 35 এর পরে একটা ঘর যদি উপরে উঠি তাহলে হয়ে যায় 37। একটা ঘর যদি উপরে উঠি তাহলে হয়ে যায় 39। 35 আর 39 দুইটা ঘরের দুইটা দাগের মাঝখান বরাবর হবে 38। তাহলে এই মাঝ বরাবর, এই যে মাঝ, এই হলো 39, এই হলো 38, এটা মাঝ বরাবর দাগ দিছি। আশা করি বুঝছি আমরা। এখন 2014 সাল বরাবর কততে বিন্দু দিব? 40-এ। 40-এ। চলো তাহলে 40 কে খুঁজে বের করি। বলতো 2000, এই যে 35 এর পরে এক ঘর মানে কত? 37। 37 এর পরে আরেক ঘর মান কত? 39। 39 এর পরে আরেক ঘরের মান কত? স্যার 41 আর আবার 39 লাগবো এর মাঝখানে 40। ফোঁটা হইব। 39 আর 41 এর 41 এর মাঝখানে মাঝখানে। কোন সাল বরাবর দিব ফোঁটাটা? 2014। তাহলে এই 2014 সাল উপরে উঠতে উঠতে 39, এই 40-এ যাইয়া ফোঁটাটা দিব। স্যার কইরা ফেলছি। গুড। আমিও করে ফেলছি স্যার। আচ্ছা, এই ফোঁটাটা দিব। আশা করি হয়েছে। ফোঁটাটা দেওয়াটা পারছো আশা করি। চলো এবার 2015 সাল বরাবর 65-তে ফোঁটা দিব। 15 সাল বরাবর 65-তে বিন্দু। তাহলে আমরা 65 খুঁজবো। 65 কে খুঁজতে হবে না 65 ডাইরেক্ট ঘর আছে? আছে। তাহলে এই 65 আছে, এটা বরাবর কোন সালে দিব? 2015-তে। 15 সাল বরাবর উপরের দিকে লিফট দিয়া উঠবো, ওইটা 65 বরাবর যাইয়া একটা বিন্দু বসায়া দিব। একদম 15 সাল বরাবর 65-তে বিন্দুটা বসায়া দিব। বসাইলাম। তারপরে 16 সাল বরাবর আমরা 72-এ বিন্দু দিব। 16 সাল বরাবর 72 বিন্দু। তাহলে 72 আমরা খুঁজে বের করব। 72 কে 65 থেকে খুঁজলে তাড়াতাড়ি হবে না 75 থেকে খুঁজলে তাড়াতাড়ি হবে? 75 থেকে। নিচের দিকে নামবো, 65 থেকেও খুঁজলে হবে। আচ্ছা আমি নিচের দিকে বুঝাই। তাহলে 16 সাল বরাবর 72, আমারে বলো 65-র পরে এক ঘর মানে কত? 67। তারপরে আরেক ঘর মানে কত? 69। 69 পরে আরেক ঘর মান কত? 71, 72। 71। 71। আবার বলে 65-র পরে এক ঘর, প্রত্যেকটা ঘরের মান 2। 65-র সাথে এক ঘর বাড়লে মানে একটা ঘর উপরে উঠে 2 তলা ওভার হয়ে যাবে। 65 তলার পরে একটা সিঁড়ি বাইলে হয়ে যাইব 67। তার সাথে আরেকটা ঘরে উঠলে হবে 69। তার সাথে আরেকটা ঘরে উঠলে হবে 72। 71। 71-এর পরে আরেকটা ঘরে উঠলে হবে 73। 72 দরকার নেই। 73 আর 71-এর মাঝখানে দিতে হইব না? 73 আর 71-এর মাঝখানে দিতে হবে, রাইট। 73 আর 71-এর মাঝখানে। তাহলে এই 16 সাল বরাবর এদিকে উঠবো, 73 আর 71-এর মাঝখানে একটা বিন্দু দিব।
আমারটা কিন্তু অ্যাকুরেট হবে না, এটা তো বুঝতেই পারতেছো। তোমাদেরটা একদম অ্যাকুরেট হবে, আমার বিন্দুটা তো আর একদম সেম টু সেম হবে না। আমারটা দেখলে মনে হয় 75-এ দিয়া লাইছি মনে হয়, আর 75 থেকে সামান্য নিচে তো। আচ্ছা, তারপরে আমরা পরেরটা দেখব। 17 বরাবর আমরা 2017 সাল বরাবর 69-এর ফোঁটা দিব। এই যে 17 সাল বরাবর 69-এর ফোঁটা, 69-কে যদি খুঁজি, এই যে 65-র পরে এক গড় মানে 67, 67-র পরে এক গড় মানে কত? 69 2 ইউনিট স্যার। 17 সাল বরাবর 69-এ ফোঁটা দিব। 17 সাল বরাবর, এই 17 সাল বরাবর 69-এ ফোঁটা। এরপরে আমরা 18 সাল বরাবর 60-এ বিন্দু দিব। 60, 18 সাল বরাবর 60-এ বিন্দু দিব। 18 সাল হলো এটা, এই বরাবর উপরে উঠে 60 তলা এটা খাইরা যাব। 60 তলা হলো আমরা 55 থেকে খুঁজি। 55-র সাথে এক ঘর উঠলে আমাদের হবে কত? 57। তারপরে এক ঘর উঠলে আমাদের হবে কত? 59। জি স্যার। আমাদের লাগবে 60, পরে আরেক ঘর যদি উপরে উঠি তাহলে কত হবে? 61। তাহলে 60 কোথায় হবে? 59 আর 61 এই এর দুইটা মাঝামাঝি। ঘরের মাঝে হবে, মাঝে। তাহলে এইটা মাঝ বরাবর যাইয়া কত সালে দিব থামবো বিন্দুটা? 60 18 সালে। জি স্যার। 60 বরাবর 18 সালে বিন্দু দিব। 60 বরাবর 18 সালে বিন্দু। এরপরে আবার 19 সাল বরাবর 87-তে বিন্দু দিব। 87-তে, তাহলে এখানে 85 আছে, 85-র পরে এক ঘর মানে কত? 87। তাহলে এই 87 এক ঘর বরাবর এদিকে যে কোন সালে বিন্দুটা দিব? 19 সালে বিন্দুটা দিব। 19 সালে বিন্দুটা দিব। লাস্ট ওয়ান, সেটা হলো 2020 বরাবর 95-তে বিন্দু দিব। 95 মনে হয় 95 তো ঘর আছে স্যার। 95 আছে, এইটা বরাবর আমরা 2020 সালে বিন্দু দিব। 2020 সালে বিন্দু দিব। এই বিন্দুগুলো বসানো হয়েছে, একটা জিগজ্যাগ লাইন আসবে। জি স্যার। তাহলে এইটাকে আমরা এখন স্কেল দিয়ে দাগ দিব। অবশ্যই স্কেল দিয়ে দিতে হবে, আমি মনে করি স্কেল দিয়ে দিতেছি। আমি স্কেল দিয়ে দিতেছি। হ্যাঁ নাবিদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ক্লাস আছে, আমার 15টা মিনিট সময় দাও। হ্যাঁ আমি, আচ্ছা 11টায় শুরু করি। হ্যাঁ 15 মিনিট সময় দাও। আচ্ছা চলো তাড়াতাড়ি করি। আমি কালকে তোমাদের আরেকটা ক্লাস নেব, আজকে আমি টাইমলি আসতে পারিনি। এই বিন্দুগুলোকে স্যার, যোগ করো। স্যার কালকে কোন ক্লাস হবে? এই স্টেটেরই আরেকটা ক্লাস নেব না কালকে, আচ্ছা স্যার। এবার বেশি সময় পড়াই পারলাম না। আমার বাচ্চাটার জ্বর অনেক, ডাক্তার দেখাই এসেছি। আচ্ছা এরপরে আবার এমনি যোগ করো। এরপরে আবার এমনি যোগ, এক দাগ দিবা অবশ্যই, তারপরে আবার এমনি যোগ, আবার এইভাবে যোগ। এরকম করে একটা জিগজ্যাগ লাইন আসবে। এই লাইনটার নাম হলো অ্যাকচুয়াল লাইন। অ্যাকচুয়াল লাইন, এটার নাম দিবা অ্যাকচুয়াল লাইন।
এটার নাম কোন দিবা হলো কোন অ্যাকচুয়াল মানচিত্র? লাইন। হইলো, শর্টকাট করব, হইছে এটা? জি স্যার। আচ্ছা, বাকিরা কই মিউট হয়ে গেছে? সবাইকে রাখতে দেয়া উপর টুপুতে পড়লো নাকি? না স্যার তোলারে আচ্ছা, এখন এই গ্রাফের মধ্যে আরো একটা লাইন হবে যেটা হলো ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আঁকা আরো সহজ। দেখো ট্রেন্ড ভ্যালু, এই যে ট্রেন্ড ভ্যালু ওয়াইসি যেটা তোমাদের শেষের ঘর, আমি তো বুঝছা কিভাবে লয়ে আইছি, এখন তোমাদের হলো শেষের ঘর। দেখো প্রথমটার মান কত? 40.06। 40.6 মানে 40। জি স্যার। 0.6 কে আর মূল্যায়ন করবা না, 0.6 মিলাইতে গেলে তুমি খবর হয়ে যাবো। 40 মানে এটা কোন সালে? 13 সাল। 13 সাল। তাহলে চলো 13 সালে 40 কে আমি ফাইন্ড আউট করি। 13 সালে 40 কে, এই যে 13 সাল 40 কে ফাইন্ড আউট করব। তাহলে চলো 40, এই প্রত্যেকটা ঘরের মান 2, সেটা আমরা শুরুতেই লিখে রাখছি। 35 এর পরে এক ঘর মানে কত? 37। তারপরে আরেক ঘর মানে কত? 39। তারপরে আরেক ঘর মানে কত? 41। স্যার 41 আর 39 এর মাঝখানে হইবো। 40 আর 39 এর মাঝখানে কোন সাল বরাবর বিন্দু দিবা? 2013। 2013। এই যে 13 তে বিন্দু দিলাম, আগেরটার মতোই তো। 40 হইল। আচ্ছা, আর লাস্ট ওয়ান একদম শেষেরটা দেখবা, শেষেরটা। প্রথমটা দেখবা আর শেষেরটা দেখবা। 2000 কত সাল? 20 সাল। 20 সালের মানটা কত? 91। 91 মানে 91, 91.4 ওটা দেখার দরকার নেই, 91। তাহলে 20 সালে আমি 91 দিব। দেখো 91 কোথায়? দেখো যদি আমি এই 85 এর পরে এক ঘর ধরি তাহলে মান কত? 87 87। তারপরে আরেক ঘরের মান 89। তারপরে এক তারপরে ঘরের মান 91 আমার লাগবেও তো 91, তার মানে 3 ঘরে, তাই না? জি স্যার। এই বরাবর যাইয়া 2020 সালে একটা বিন্দু দিব, 2020 সালে একটা বিন্দু দিব। এই বিন্দুটা একটু উপরে হবে। নিচে না? একটু উপরে। উপরে স্যার, এটার উপরেই হবে একটু। উপরে হবে? উপরে কেন? নিচে হবে স্যার। 85 একটু উপরে হইব। 85 এর উপরে হবে। হ্যাঁ 85 85 এর 3 ঘর উপরে, 85 এর 3 ঘর উপরে, 3 ঘর উপরে হবে। জি স্যার। 2020 সালে। এখন আমাদের কাজ হলো এই বিন্দুটা আর এই বিন্দুটা স্কেল দিয়া একটা সোজা দাগ দিয়ে মিলাই দিব, সরল রেখায় মিলাই দিব, বাকিগুলো পরে। একটা দাগ দিয়ে মিলাবো। স্যার এটা একটু আবার বুঝান তো। ও কি সুন্দর গুজিয়ে গেছে। আচ্ছা, এইটাকে আমরা বলবো অ্যাকচুয়াল লাইন, এটাকে সরি এটাকে বলবো ট্রেন্ড লাইন। স্যার অ্যাকচুয়াল লাইনটা একটু আবার বুঝান তো। ট্রেন্ড ট্রেন্ড লাইনটা অ্যাকচুয়াল লাইন বুঝাবেন। এখন আর সম্ভব না। অ্যাকচুয়াল লাইন তুমি ভিডিও দেখা বুঝা নিবা। স্যার ট্রেন্ড লাইনটা একটু বুঝান। ট্রেন্ড লাইন এই লম্বাটা জিগাইছো না এই জিগজ্যাগটা জিগাইছো? যে জিগাইছো এটা কম। না স্যার ভুলে বলছি অ্যাকচুয়াল লাইন, ট্রেন্ড লাইনটাই বুঝিয়ে দেন। ট্রেন্ড লাইন, আচ্ছা ট্রেন্ড লাইনটা হলো প্রথম সালটা আর শেষের সালটা ধরবো, প্রথম সালটা আর শেষের সালটা, এই দুইটা সাল ধরবো। প্রথম সালটায় যে মান 40, তাহলে এখানে আমি 40 এ বিন্দু দিছি, এই যে 40। আর শেষের সালটায় হলো 91, তাহলে আমি এখানে 91 বরাবর বিন্দু দিছি। শেষের সাল বলতে 2020, এটা হলো 2013 তে দিছি আর 2020 এ এখানে দিছি 40 এ, আর এই 20 বরাবর এখানে দিছি 91 এ, এইটা আর এইটাকে দাগ দিছি, তাহলে একদম সোজা একটা লাইন হইছে, এটার নাম হলো ট্রেন্ড লাইন। এখন এই হলো ট্রেন্ড লাইনের হিসাব। এখন এইটার কাজটা কি? এটার কাজটা হলো আমরা ট্রেনের সাথে আলোচনা করি। যদি আমি ট্রেনের সাথে বলি, ধরো ঢাকা থেকে রাজশাহী, তাহলে আমাদের ম্যাপের মধ্যে ঢাকা থেকে রাজশাহী হলো এইদিকে,
তাহলে ঢাকা হলো মাঝখানে, রাজশাহী হলো এদিকে, এখন ডাইরেক্ট এদিকে যাওয়ার কথা, একদম সোজা এইটুকু মনে হয় রাজশাহী, আর এদিকে মনে করো সিলেট, ঢাকা থেকে সিলেট এদিকে। এখন যদি সিলেট যাও বা রাজশাহী যাও, জেনেই যাও, হ্যাঁ, তাহলে এইখান থেকে এখানের দূরত্ব মনে করো 210 কিলোমিটার, আর এখান থেকে এখানের দূরত্ব মনে করো 320 কিলোমিটার। কিন্তু ট্রেন কি এমনি সোজা যায়? ট্রেন কিন্তু এমনি সোজা যায় না। বাংলাদেশের ট্রেন লাইন ঢাকা থেকে এই ট্রেন লাইনটা একদম সোজাসুজি নিচের দিকে নামে, এই নিচের দিকে নাইমা নরসিংদী এদিকে যায়, আখাউড়া হয়, তারপরে ভাঙ্গা ভাঙ্গা আখাউড়া থেকে এদিকে যায়, এদিকে যায়। তার মানে হলো যাওয়ার কথা ছিল এইখান থেকে এইখানে একটা সোজা লাইন, এই সোজা দূরত্বটা মনে করো 210 কিলোমিটার। কিন্তু এই দূরত্বটা অতিক্রম করতে ট্রেনকে কি করতে হয়, তেরা বেঁকা যাইতে হয়। দেখা গেল সে 510 কিলোমিটার গেছে। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম যদি সোজা একটা লাইন করা হয়, তাহলে ওটার দূরত্ব হলো 200 কিলোমিটার মনে করো। কিন্তু ট্রেনটা এরকম বেঁকা তেরা যায় দেখা, অনেক জায়গা ঘুরা ঘুরা যায় দেখা, এই জন্য 500 কিলোমিটার হয়ে যায়। অ্যাকচুয়ালি এই গ্রাফটা দ্বারা প্রকৃত দূরত্বর সাথে অ্যাকচুয়াল দূরত্ব পরিমাপ করা হয়। আচ্ছা, যাই হোক, এই গ্রাফটা কি স্যার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে সাইডে জানি কি ও, লেখেন, যে ওই যে 35 45 এখানে জানি কি লিখতে হয়? এখানে বছর। হুম না, সাইডে সাইডে স্যার, 35 সেলস 45 এটা মনে হয় সেলস হইব, সেলসি ও, এই সাইডে এটা হলো সেলস। সেলস সেলস আর ট্রেন ভ্যালু নিচে আর লিখতে হয় একটা ফিগার। জিনিস বুঝি নাই, ফিগার কি সেলস জানি এর স্যার? সাইডটা 8 ঘর ধরলাম কেন? নিচেও তো 8টা দিছি, উপরেও 8টা। ওই যে স্যার বছর 8টা 8 দেখা। বছর 8টা দেখে 8টা, আর এইখানে 8টা দিয়ে রাখছি আমি, 8টা দিছি, কারণ বছর 8টা, এই কারণে 8টাই দিছি। ব্যবধান গুলো আমার 7টাই পৌঁছাই গেছি। আমার দরকার ছিল সর্বোচ্চ 95, সর্বনিম্ন 38। 35 থেকে শুরু করে 95, আমি 105 পর্যন্ত গেছি। তুমি যদি এটা না দাও, আমি 95 পর্যন্ত যাইতে পারলেই চলে। এখন আমরা যেভাবে মান নিছি, এক্সাক্ট 95 তে একটা বিন্দু পড়ে গেছে। এমনও তো হইতে পারে আমরা মানগুলো নিলাম, 95টা এখানে 92 পড়লো, এখানে যায় 95 পড়লো, হইতেই তো পারে। জি স্যার। 2x y স্যার এটা কি জোরের স্যার কলম? ট্রেন লাইনের স্যার দুটা পয়েন্টের স্যার কত কত পয়েন্ট স্যার একটু বলেন তো স্যার। আরেকবার আমার নেট একটু স্যার, ওই যে ট্রেন লাইনের যে দুইটা পয়েন্ট দিছি না, এই মাথা একটা বিন্দু ওই মাথা একটা বিন্দু, 40 কত আর কত 91। নাম্বার? 40 আর 91। 40 আর 91, 40 আর 91। সেম 2 বড় ব্যবধান করে, বুঝছো? ওইটা বুঝছি, মানে নেটের সমস্যা তো। 9 স্যার একটু নম্বর বলে একটু দিন যাও স্যার। তো, 9 চটপট একটু 9 নম্বর অঙ্কে যাও। 9 জি স্যার। গেছি 9 নম্বর। জি স্যার। আচ্ছা, 9 নম্বরে যাও। 9 নম্বরে বলছে কি দেখো, চটপট দেখে আমরা 9 নম্বরটা একটু দেখবো আজকে, বাকিটা আমি কালকে দেখাবো। 9 বলছে কি দেখো, from the following data fit in the graph and determine the trend value by applying moving average and least square method. least square method তো এইটা, এই যা যা করলাম, এটা পারবা না? জি স্যার, পারবো পারবো স্যার। স্যার। এখানে সাল কয়টা? 6টা। 9টা। ছয়টা হলে মাঝখানে কোন কোন সাল? স্যার 16 2016। আর 17। দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, সেম স্যার। অ্যাজ এইটুকু পারবো তো? জি জি স্যার। স্যার পারবো। আচ্ছা, তাহলে লিস্ট স্কয়ার মেথডের আগে একটা কথা লেখা আছে, মুভিং এভারেজ। কি লেখা জি আছে? স্যার। মুভিং এভারেজ। আমরা তাহলে এই মুভিং এভারেজটা, এই অঙ্কটাই শিখাই, আর লিস্ট স্কয়ারটা তোমরা কইরো। জি স্যার। চলো তাহলে চটপট 9 নম্বর অঙ্কে মুভিং এভারেজটা করাই দিব। আর আপনারা লিখে রাখেন, এই লিস্ট স্কয়ার আইবো, মুভিং এভারেজ আইবো, এই দুইটা আইবই। আর আইবো কোন অঙ্কটা, এটাও আমি কয়ে দিই, 1 নম্বর অঙ্কটা আইবো। ঠিক আছে, 1 নাম্বার। সংখ্যাগুলো চিন্তা রাখেন, সংখ্যাগুলো যা আছে তাই থাকবে। স্যার 1 নম্বরে তো 4টা রিকোয়ারমেন্ট, সবগুলাই। না সবগুলো না, ওই অঙ্কটাই 4টা রিকোয়ারমেন্ট করে তো আমি শিখাবো, তো পরেরটা সবগুলো চাইবো না। এমসিএ 9।
আচ্ছা, আমি এখন একটা টেবিল করতেছি, আপনারা টেবিলটা আমার সাথে করেন। ইয়ার ইয়ার সারানে কি লেখা আছে? প্রোডাকশন। সারি করবেন না, মনে রাখবেন সারি করবেন না। চারটা হবে ঘর। জি, দেখেন টেবিল ফর ক্যালকুলেশন অফ 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ লেখেন, তারপরে আমি যা বুঝানোর পরে বুঝাবো। প্রথমে ইয়ার, তারপরে আছে প্রোডাকশন, ইয়ার গুলো দেওয়া ছিল 2014 থেকে। 14 থেকে 19। দুই 2019 পর্যন্ত। সারি করতে পারবেন না, এভাবে দাগ দিতে পারবেন না। মুভিং স্যার। এভারেজে সারি করা যাবে না। জি স্যার। চারটা হবে, চারটা হবে সব সময়, এটা হবে চারটা, কিন্তু এভাবে সারি করা যাবে না। প্রোডাকশন গুলো প্রথমটা 71, পরেরটা 85, 85, 110, 110, 135, 135, 175, 180। 180। এটুকু হয়েছে। এখানে লিখবো সাম অফ মুভিং এভারেজ, সাম অফ মুভিং অ্যাভারেজ। সাম মানে কি যোগফল না? জি স্যার, টোটাল। আচ্ছা, সাম অফ মুভিং এভারেজ। আর এখানে লিখবো 3 ইয়ারলি, 3 ইয়ারলি মুভিং এভারেজ। এইটুকু লেখা শেষ করি। প্রথমে ইয়ার, প্রোডাকশন, সাম অফ মুভিং এভারেজ, 3 ইয়ারলি মুভিং এভারেজ। আমরা এইটুকু লিখে সালগুলো বসাইলাম, প্রোডাকশন গুলো বসাইলাম। এখন তোমরা বলো, এই অঙ্কে বলছে মুভিং এভারেজ, কিন্তু কি বলছে কয় বছর? না, বলছে 3 বলে বছর। 3 বছর। বলে নাই। যদি কোনো সাল উল্লেখ না থাকে তাহলে মনে রাখবা মুভিং এভারেজ হয় 3 বছর। উল্লেখ থাকলে 3 বা তার অধিক হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 3ও হইতে পারে, 4ও হইতে পারে। যদি উল্লেখ থাকলে তো থাকলো, যদি উল্লেখ না থাকে তাহলে অলওয়েজ 3 ইয়ার মুভিং এভারেজ, 40 গড়। তাহলে 4 বছর চাইছে এমন অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। এখন এইটা করব কিভাবে? 3 বছর বেস করে আমরা করতেছি। তাহলে আমরা কি করব জানো? এই প্রথম 3টাকে যোগ করে মাঝখানে লিখবো। মাঝখানে কি 85 বরাবর না? জি স্যার। তাহলে আমি এখানে দেখাই 71 যোগ 85 যোগ 110, 266। 266। 3টা যোগ করলাম। যদি 4টা যোগ করতাম তাহলে এই 4টা লিখতাম, তখন এভাবে না লিখে এই 4টা লিখতাম। মাঝখানে কি কোনো ঘরে হইতো না এই দুইটার মাঝখানে হইতো? স্যার মাঝামাঝি হতো। মনে রাখবা 4টা হইতো মাঝখানে। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে এখন 3টা ছিল, তাই আমি 3টা মাঝখানে একটা সংখ্যা বরাবর করতে, 4টা হলে দুইটার সংখ্যা মাঝখানে হইতো। গেল। এখন উপরে একটা সাইডে দিব, তারপরে আবার 3টা মাঝখান বরাবর। তাহলে কত লিখবো? 85 যোগ 110 যোগ 135, 330। 330। আবার উপরের থেকে একটা সাইডে দিব, তাহলে 110 থেকে 135 75 পর্যন্ত। মাঝখানে লিখবো 110 যোগ 135 যোগ 175, 420। 420। তারপরে আবার আমরা 3টা লিখবো। এই 3টা হলো 135
যোগ 175 যোগ 180 490 490 490। আবার যদি তিনটা নিতে যাই এটা কি পসিবল? না স্যার না স্যার তিনটা নিতে এদিকে আইবো, এনে তো নাই, তাহলে আর নেওয়া যাবে না এতটুকু। তাহলে মুভিং এভারেজ উপরে একটা খালি থাকে মনে রাখো, নিচে একটা খালি থাকে। আচ্ছা এখন 3 বছর দেখা এই 3 ইয়ার মুভিং এভারেজে 266 কে 3 দ্বারা ভাগ করে বসাই দাও। পাশেরটা। হ্যাঁ, 88.67 3 দ্বারা ভাগ 88.67। জি স্যার আচ্ছা 400 110 3 দ্বারা ভাগ, এটা 110। 140 140 163.3 163.3। 4 বছর বললে কত দিয়ে ভাগ করতাম? 4 4 দিয়ে 4 দিয়ে ভাগ করতাম। 12 নম্বর অঙ্কটা দেখো তো 4 বছর চাইছে কিনা। জি স্যার জি স্যার। এটা হোমওয়ার্ক 12 12, এটা হোমওয়ার্ক। স্যার 4 হুবহু বছর তিন নম্বর অঙ্কে যাও তো। এই নিয়মেই হ্যাঁ কত নম্বর? হুবহু এই নিয়মেই করবো 4 বছরেরটা। 4 দিয়ে জাস্ট বললে কতদিন ভাগ হবে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ হবে। এখন 4 দিয়ে 5 নম্বর অঙ্কে একটা রিকোয়ারমেন্ট আমি রাইখায়া বলছি। এস্টিমেটেড সেলস ফর দি ইয়ার 2021 স্যার। জি স্যার খেয়ালই করিনি। আচ্ছা আমি কি 5 নম্বর অঙ্ক যেটা আছে এই 5 নম্বর অঙ্ক এস্টিমেটেড সেলটাকে বুঝাই দিব, করাই দিব। জি স্যার করে দিতে পারবেন। জি স্যার তাহলে চলো আমি একটা রিকোয়ারমেন্ট নিচে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি খেয়ালই করিনি। দেখো 5-এ যাও গা, এটা আশা করি বুঝছি। তোমাদের হোমওয়ার্ক দিছি হলো 12, এসডব্লিউ দিছি 12 নাম্বার। এইটা কি স্যার এতটুকু পর্যন্তই শেষ? হ্যাঁ হ্যাঁ এটা এই পর্যন্তই শেষ। মুভিং আর এভারেজ লিস্ট শেষ। আরো আছে লিস্ট স্কয়ার বের করে তারপর ওই যে গ্রাফ করতে ওটা হবে। ওটা তো বললামই, তোমরা নিজেরা করো। হ্যাঁ স্যার আচ্ছা 5 নাম্বার অঙ্কের নিচের লাইনটা বাদ পড়ে গেছে, এই লাইনটা আমি একটু করাই। দেখো 5 নাম্বার অঙ্কে ওই লাইনটা একটু অ্যাডজাস্ট করে নিও। বলছে এস্টিমেটেড সেল অফ ফর দা ইয়ার 2021 সালের আনুমানিক বিক্রয় বের করতে বলছে। তাহলে লেখো কাস্টমার ক্যালকুলেশন অফ এস্টিমেটেড সেলস ফর দি ইয়ার 2021। ছোট নাকি বড় হবে? কি বললেন বুঝি নাই। কি স্যার এটা কি একটু ছোট হবে না বড় হবে, মানে অল্প জায়গাতে হবে? অল্প অল্প, এই 2-3 লাইন। ক্যালকুলেশন অফ এস্টিমেটেড সেল 2021। এখন লিখবা x সমান x মাইনাস a গুণন 2। x হলো 2021। ওই অঙ্কে এর মানটা কত ছিল? স্যার 16.5 16.5 216.5 ইনটু 2 স্যার 9 হয়। 9। সুতরাং এস্টিমেটেড সেলস এস্টিমেটেড সেলস YC সমান, আচ্ছা প্রথম মানটা কত ছিল? 65.75 65.75 প্লাস স্যার 3.67 3.67 গুণ গুণ 9 অ্যানসার কম। 65 ডাইরেক্ট অ্যান্সার বলবো স্যার 98.78 98.71 8 স্যার 78। এখন এটা যদি 2031 বলে, এমন দেওয়া আছে 2031, পারবো না? জি স্যার জি স্যার X এর জায়গায় 2021 এর জায়গায় 31 লিখব। হয়েছে এটা? জি স্যার স্যার ঠিক আছে যাও না।